অনেক দিন তো হলো শুধু শুধু বসে থাকলাম আর সময় পার করলাম। বাগানের যত্ন নেওয়া হয় না, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো এই যে বাগানের যত্ন নেওয়া শুরু করে দিলাম ঈদের পরে, আর তার সাথে সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করলাম। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার থাকবো। তবে ইচ্ছা ছিল ঈদের দিন আপনাদের সাথে একটু ঈদের আনন্দ শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় ঈদের দিন সকালবেলাতেই আমার ফোনটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি পিছিয়ে পড়ি আরও কয়েকদিন। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকে থেকে কিন্তু আমি আমার বাগানের গাছের পরিচর্যা, গাছ লাগানো, মাটি তৈরি সব কিছু শুরু করে দিয়েছি। তো এই যে মাশাল্লাহ কত সুন্দর সবুজ সতেজ শাকগুলি হয়েছে, আর এই শাকগুলি কিন্তু কয়েকদিন পরপরই খেতে পারছি। তো ভাবলাম কাজ শুরু করার আগে কয়েকটা টমেটো খেয়ে নেই। এখনও গাছটাতে টমেটো পাকা পাকা আছে, পেকে পেকে ওরা নিজে নিজেই নষ্ট হয়ে শুকিয়ে যায়। এই গাছ থেকে তা আর তুলছি না টমেটো। তো কয়েকটা আছে, এই টমেটোগুলি এভাবেই দু একটা খাওয়া হবে, তারপরে গাছ লাগানোর সময় হলে তখন পুরোটা তুলে নেব। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে খুব একটা আকর্ষণীয় না। সত্যি কথা বলতে অতটা আকর্ষণ জাগে না। টমেটো মানেই আমার কাছে লাল টুকটুকে হবে, এটাই মূল। তো টমেটো তো খেয়ে নিলাম। তো আজকে আমার হাজব্যান্ড এসেছে ছাদে, আর আসার পরে মরিচ দেখে অবাক হয়েছে। যদিও উনি ছাদে গাছ নেই, তারপরও এসেছে, এটাই অনেক। তো মরিচ দেখে উনি কিন্তু তুলতে শুরু করেছে। তো উনি ওনার মতো করে তুলেছে কিছু, তারপরে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এই গাছটাতে এবার তুলতে এসেছে, আর মরিচগুলি অনেক ধরেছে। আমি তো কোনো রকম যত্নই নিতে পারছি না, শুধুমাত্র 2-1 দিন পর পর পানি দিয়ে যাচ্ছি, পাতাগুলি কেমন যেন কুঁকড়ে যাচ্ছে। তো ভাবলাম মরিচগুলি হারভেস্ট করে নেওয়া হোক, তারপরে পুরো বাগানে একবার স্প্রে করে দেব। যতগুলি টব আছে, মাচা আছে, সব কিছুইতে একটু বিষ স্প্রে করে দেব। তো এতে করে দেখা যায় যে টবের যেই জীবাণুগুলি আছে, গাছে যে এখন রোগাক্রান্ত আছে, সেগুলি মারা ঠিক হয়ে যাবে, জীবাণুগুলি মারা যাবে, পোকাগুলি। আর মাচায় ছিটানোর আর একটা কারণ বলি। তো মাচায় যদি আমরা স্প্রে করে দিই, তাহলে যে পিঁপড়া কিংবা পোকা বাসা বেঁধে আছে মাচায়, সেগুলিও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা মরিচ তুলছি, আর মরিচ কিন্তু ভালোই হয়েছে। আর এই মরিচ গাছগুলি কিন্তু আমি অনেক দিন আগেই লাগিয়েছি। আর শীতকালে কিন্তু এই মরিচগুলি গাঢ় সবুজ রঙের ছিল। গরম আসার পরে মরিচগুলির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা যে টিয়া কালার বা কলাপাতা কালার বলা হয়, হালকা যেটা, ওই কালারটা হয়েছে। তারপরেও কিন্তু মরিচগুলি দেখতে বেশ ভালো লাগছে। আমার গাছটা একটু কাটিং করা দরকার, অনেক ঝোপালো হয়ে গেছে। তো দেখি সব ডালেই খালি মরিচ ধরে আছে, কোনটা রেখে কোনটা কাটবো, এই জন্যে আর হচ্ছে না। নতুন করে ফুল আসছে। তো আমার হাজব্যান্ড কিন্তু বেশ আনন্দ নিয়েই মরিচগুলি উঠালো, আর এই যে এই পরিমাণে মরিচগুলি উঠিয়েছে। তো ওনার ওঠানোর পরে দেখলাম আরও বেশ কিছু পরিপক্ক উঠানোর উপযুক্ত মরিচ আছে, যেগুলি উনি উঠায় নাই। ওনার যতটুকু মন চাইছে ঠিক ততটুকুই উঠাইছে, এর জন্যে আমি আবার তুলে নিচ্ছি। তো যাই হোক, আপনারা এখন কে কী করছেন, কি কী সবজি লাগাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন সবজিটা আপনাদের কাছে বেশ ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই বলবেন। সত্যি বলতে কি যে আপনি সব মাটি ঠিক মতো রেডি করেছেন, সার দিচ্ছেন, গাছ লাগিয়েছেন, কিন্তু অনেক সময় দেখা যায় ফলন হয় না, ধরে না। তো একটা কথা মাথায় রাখবেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আপনার রিজিকে যদি না থাকে, কিংবা আপনার কপালে যদি না হয়, ভাগ্যে যদি না থাকে, আপনি যতই চেষ্টা করেন না কিন্তু হবে না। তো বিষয়। অনেক সময় আমরা সব কিছু ঠিকঠাক রাখার পরও কিন্তু আমাদের গাছগুলি ফল দেয় না, কাঙ্ক্ষিত ফলন পায় না। তো এতে মন খারাপ করার কিছু নেই। মাথায় রাখবেন এই বিষয়টা যে রিজিকের মালিক আল্লাহ, হয়তোবা এটি আমার রিজিকে ছিলই না, এজন্য হয়তোবা হয়নি। তাহলে দেখবেন কিন্তু সব যেই না পাওয়ার কষ্টগুলি, মূলত গাছ নষ্ট হয়ে যায়, ফলন হয় না, এই কষ্টগুলি আর থাকবে না। তো যাই হোক, আমি কিন্তু আজকে মরিচ তুলতে তুলতে ডালপালাও ছিঁড়ছি। শুধু আজকে না, প্রত্যেক দিনই এমনটা হয় আমার কাছে। আমি যতবার মরিচ তুলি, মরিচের ডালগুলি কিন্তু এভাবে ভেঙে যায়। তবে আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে মরিচ তুলেছে, সে তেমন কোনো ডালপালা ভাঙেই নাই। আর দেখেন এদিকে কতগুলো মরিচ হয়েছে 2টা গাছ থেকে। আর ওই যে বললাম, কাজ করা শুরু করে দিয়েছি। এখানে আমি
আমি না, আমার হাজবেন্ড এনে দিয়েছে নিচে থেকে। নিচে আমাদের হচ্ছে গ্যারেজে এইগুলি রাখা ছিল। তো এগুলি হচ্ছে কবুতরের যেই মল সেটাই, এটা দিয়েই হচ্ছে ময়লাটা দিয়েই আমি এবার কিন্তু মাটি তৈরি করব, আর তার সাথে অল্প কিছু কিচেন ওয়েস্ট। এখন আপনারা অনেকেই আমার কাছে জানতে চান, আপু আপনি কিভাবে মাটি তৈরি করেন? আমার মাটি তৈরি করার কিন্তু বিশেষ পদ্ধতি বা কোনো কিছুই নেই। আমি নর্মালি আমার কাছে যেই সারটা থাকে, এখন যেমন আমার কাছে এটা আছে, মানে কবুতরের এই সারগুলি আছে, এটা দিয়েই আমি তৈরি করে নিব। আবার যখন আমার কাছে গোবর থাকবে তখন আমি গোবর দিয়েই তৈরি করে নিব। আর যখন এগুলি কোনোটাই না থাকবে তখন আমি সবজির খোসা লেয়ারে লেয়ারে দিয়ে সেগুলি কিন্তু আমি তৈরি করে নিব। এটাই হচ্ছে আমার মানে মাটি তৈরি করার একটা বিশেষ মানে পদ্ধতি বা উপায়, যেটাই বলে না কেন আমার হাতের কাছে যা থাকবে আমি সেটা দিয়ে মাটি তৈরি করব। এই হচ্ছে বিষয়টা। আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনাদের হচ্ছে বাগান করতে খরচটা কমে যাবে, এমনকি সার নিয়ে অত কিছু ভাবাই লাগবে না। তো এগুলি তো শুকাতে হবে। ভেবেছিলাম কয়েকদিন শুকাবো, কিন্তু হচ্ছে পারিনি শুকাতে। তারপরের দিনই আমি উঠিয়ে ফেলেছি, কারণ মেঘলা মেঘলা দিন ছিল। আর এটা কিন্তু ক্যামেরাও বন্দি করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে হবে না মাটি কিভাবে তৈরি করেছি। তো মুখে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মাটি তৈরি করবেন। আর এই যে এই হাফ ড্রামটা দেখছেন, এটাতে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট জমিয়ে রেখেছি। এগুলি দিয়ে আমি হচ্ছে আর ওই যে কবুতরের যে সারগুলি এগুলি দিয়ে আমি 2টা টবের মাটি রেডি করব। এতে করে দেখা যায় যে হচ্ছে আমি জানি না কেমন হবে, তবে হচ্ছে এভাবে করে তৈরি করব। আমার কাছে এতটুকু সার ছিল, এটা দিয়েই তৈরি করছি। আর আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার কাছে যেটা আছে সেটা দিয়েই তৈরি করবেন। অন্য কেউ একটা জিনিস দিয়ে করছে, যেমন আমি কিচেন ওয়েস্ট কিংবা কবুতরের মল দিয়ে করছি, আমাকেও করতে হবে এমনটা বিষয় না। হাতের কাছে যা থাকবে তা দিয়েই করে দিবেন।